আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, পর্ব ৮১। লেখনীতে সালমা চৌধুরী। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বোঝাতেই পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করেই এনেছে। দুজন 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বন্যা বুঝেও অবুঝের মতো প্রশ্ন করলো, কোন মেয়ে? আয়শা। নামটা কর্ণগহরে প্রবেশ মাত্রই বন্যা বিষম খেয়ে উঠল। টক আর কাঁচা মরিচের ঝাঁঝে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে। দু চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিচ্ছে। বন্যার স্বাভাবিক হতে বেশ কিছু সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করলো, যে শাকচুনির নাম নেয়াতে তোমার এই অবস্থা হয়েছে, এই শাকচুনির নাম আর জীবনেও মুখে নিব না। বন্যা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করেই মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্র মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, রূপকথার রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10টা 30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে। আবির কল দিয়ে ধীর কণ্ঠে শুধালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের? কার বিয়ে? তোর। আমার বিয়ে কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলেছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কি কি লাগে সব কিনে নিস। মেঘ আহম্মকের মতো তাকিয়ে বললে, আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমার। কি হলো বল। আমার কিছু লাগবে না, আবির গম্ভীর কণ্ঠে বলল, আগামীকাল শপিং এ যাবো। সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? হুম। তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরো কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াবে, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায়, তাই বন্যা করাচ্ছে। বিকেলের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। ব্রিটিশ পরা এক মেয়ে মাথায় ওড়না দেয়া এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়শা, সেদিন দেখা হলো মনে নেই? তানভীরের সাথে ছিলে তুমি। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ। তুমি মেঘের ফ্রেন্ড বললা না? জি। কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। কন্যা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞেস করতেই দেখেছিলাম। তুমি জানো কিনা জানি না, তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্য আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে, জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচকে প্রশ্ন করলো, থাকলে কি করবে? আয়শা ঠিক করে হেসে বলল, মজা করতেছো? তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখবে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বন্যা ফোঁস করে বলল, তাহলে তো আপনিই ভালো জানেন। আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বলবে। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ চলছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমেদ খান একা সব সামলে হিমশিম খাচ্ছে। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে।
তাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমেদ খান ফোনের কাছে তাই রিসিভ করতে পারেনি। অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে বললেন, আব্বু, সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে? না আব্বু, চাচু শুধু জানিয়েছেন। এটা একান্তই আমার মতামত। তারপরও যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্তত পক্ষে কিছুদিন সময় দিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসবো। চাচু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়া সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আপু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25-30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করে কখনো গ্রামে যান না, সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছে, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসবো। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই অফিসে আসবে। এরপরও যদি নিতে চান, আরো অনেক মানুষ আছে। প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকেও শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আমি কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললে, আমার মন কোনো মতেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানসিক সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থেকো আর যত তাড়াতাড়ি চলে এসো যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আপু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আরো 1 সপ্তাহ কেটে গেছে। আবিরের বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খানবাড়ির আমেজ বদলে গেছে। মালিহা খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরি করতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আপদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না, তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছি। একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস শুরু হয়েছে কেবল 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে। তানভীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 10-15 মিনিট পর মেঘ আচমকা শেষ হারিয়ে বন্যার গায়ের উপর ধরে পড়েছে। মেঘের অসুস্থতার কথা শোনা মাত্র তানভীর আটকে ওঠে। তার অক্লিষ্ট মন দৌর্মন্যসে ছুঁয়ে গেছে। দ্রুত রওনা দিল। ততক্ষণে পণ্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করেছেন। পণ্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকালো। দরজার সামনে মিনহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে বসে মাথায় হাত বোলাতে বোলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। কন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। আকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বের করে আঁতকে উঠে পড়ল, সর্বনাশ! কন্যার চোখ সরু করে তানভীরের দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কি করবে বুঝতে পারছি না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এ অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যে বলার সাধ্য তার নেই। আগেরবার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যি নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আমি স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা ওকে দিই। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল, কোনো কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন? কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলছিল এখনো? এটুকু বলার আগে আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তেই মাত্রাতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুলবে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। কন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া, এটা বুঝতে কন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে।
এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কি করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেঘেরই বা কি হবে। তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে গিয়েছে। এই অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই। তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো, অনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে বলল। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল, তবে তানভীরকে দেখে আতঙ্কিত হলো। তানভীর আবিরকে বললে আবির আর কথা বলবে না, এই ভয়ে মেঘও ছিটিয়ে গেছে। তানভীর কণ্ঠ খাটে নামিয়ে শুধালো, এখন শরীর কেমন? ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে মিনহাজ রিপোর্ট নিয়ে আসছি। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার মার্কারি থাকার জায়গায় 100-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার মার্কারির পরিবর্তে 60-এ চলে গেছে। শরীরের হিমোগ্লোবিনও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়ার অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সবকিছুর চাপেই শেষ হারিয়ে ফেলেছিল। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার আর কিছুই বলার নেই। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল, আমার তো ইচ্ছে করছে। এটুকু বলেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দু চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর মেঘের চোখে মুখে তপ্ত স্বরে বলল, ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করবো। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানভীর আর বন্যা দুজন মেঘের দুপাশে হাঁটছে। মিনহাজ, তামিম আর সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুনালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকেই যাচ্ছিল। তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানভীর? মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেয়ে কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেয়েদের বেশ কিছুটা সময় লাগলো। কন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গম্ভীর্যের ভাব। আয়েশা নিজের মতো কত কি করছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে, গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়েশা ধীর কণ্ঠে বলল, কার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, কোনো অসুস্থ। এই কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল, হাই হাই, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল, আমাকে একদম ননদ বলবেন না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আর একটু এগোতেই তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। কন্যা মুখ গোমরা করে নিজের দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে? জান। শব্দটা বলতে দেরি হয়েছে, আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবা না। শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলি আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি, নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়শার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ার হাতে থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তপ্ত স্বরে বললে, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না। তার থেকে বরং চল। তানভীর রিকশার জন্য কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো কাল ফুলাইয়া রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ার জীবনে জলজান্ত এক ডানা কাটা পড়ে থাকতে ভাইয়ার ডানা কাটা পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে পড়ল, এখন এত কথা না বলে নিজের যত্ন নিবেন। আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ছাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলছেন? আমি আরো না করছি যেন বাসার কাউকে না বলে। আবির ভাই যখন কল দিয়েছিল তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না।
এর মধ্যে তানভীর রিক্সা নিয়ে হাজির। কন্যার থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিয়া খানরা তখনও ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন, মেঘ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, পিঠা বানাতে হবে। মেঘ কিছু বলার আগেই তানভীর পেছন থেকে বলল, বনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু, ওর এখন ঘুমানো প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন, তোমার হাতে কি তানভীর? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। ফল তো বাসায় আছে, এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন 2 দিনের মধ্যে শেষ হয়। শেষ কথাটা মেঘের দিকে তাকিয়ে বলেছে। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণই মাথা ঘুরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2-3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10 থেকে 12 সেকেন্ডে রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না। কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন করছেন কেন? এমনি। মেঘ এবার শীতল কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব, ইচ্ছে। বন্যা বিকেলে টিউশন শেষ করেই তানভীরকে কল দিল। অনেকদিন যাবৎ তানভীরের সাথে ঠিকমতো কথাই হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সবসময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে। বন্যা এতদিন পর নিজ থেকে কল দিয়েছে। এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর নিঃশব্দে হেসে বলল, 500% ফ্রি আছি। বলো। বন্যা মুচকি হেসে বলল, আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। তানভীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল, এজন্যই কল দিয়েছো? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করলো, কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না। আচ্ছা, বাদ দাও। ওয়েট, বনুকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। 2-3 দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথাই হয় না। মেসেজ দিলে আবির হ্যাঁ, হুম, আচ্ছা, জানি না বলেই রিপ্লাই করে। কল দিলে এমন ভাবে কথা বলে যেন তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই। মাঝে মাঝে বন্যার সাথে একটু একটু দুষ্টুমি করে। সন্ধ্যার দিকে তানভীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেসিপি ট্রাই করে আর মিম আদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নিতে নেই, ফোনও বন্ধ। এদিকে তানভীরও বাসায় নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকে চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকেল 4টা বেজে 26 মিনিট। মেঘ গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্ন দেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। বুকের ভেতর অনবরত ধ্রিম ধ্রিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষস্পিঞ্জরের আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাতমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সর্পণ্যে বুকের উপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা একপাশে রেখে দিয়েছে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃষ্টে ঠোঁট ছোঁয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাগের স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর চাকুরি দিয়ে উঠেছে। সদ্য শাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসারন্ধে প্রবেশ করছে। মেঘ ঘুমের মধ্যেই নড়ে চেড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বস্তির কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো, স্প্যারো।
ঘুমন্ত মেঘ আদো আদো কণ্ঠে বলল, হুম। আবিরের আঁখি যুগল প্রশস্ত হলো, ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল, এই যে ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো। আবিরকে দেখে স্তব্ধ হয়ে গেছে, দু চোখ যেন এখনই কোঠর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বোঝার আগেই শোয়া থেকে এক লাফে উঠে বসলো। আকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরলো। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের দু পা মাটি থেকে প্রায় এক হাত উপরে। আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরল। আবিরের এক হাত মেঘের পিঠে, আরেক হাত কোমরের ওপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনে হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ যাচ্ছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে আকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখে। মেঘ কোন ঘরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠলে, আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়লো। মেঘের দু পা আবিরের বৃহৎ পদযুগলের ওপর পড়লো। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। তৎক্ষণাৎ ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাতে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তির মোলায়েম কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের ওপর। আবির এগোতেই মেঘ পেছাতে চেষ্টা করলো, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বিড়বিড় করে বলল, খুব তো মিস ইউ করছিলেন, তার ঠিক কতটুকু মিস করছেন দেখি? মেঘের ঠোঁট কাঁপছে ফিনফিন করে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে। অন্য হাত দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্পন্দনে হাত রাখায় মেঘের সর্বাঙ্গনে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি সবেতে মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হৃদয়ে হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুছে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দিব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের ওপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাসনালীতে তুফান শুরু হয়ে গেছে। দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরের জমে থাকা অনুভূতিগুলো এলোপাথাড়ি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিস্তব্ধ হয়েই দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের বস্তু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে চলে যেতে নিয়ে আবার থমকালো। কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়লো। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘন্টাখানেক পর হঠাৎ হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে।
শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের উপর একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিকমতো না মুছেই ছুটলো। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়িতে এসে থামলো। আবির নিচে থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মিমার আদি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির সস্নেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরেই হালিমা খান আর মালিহা খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখে শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হালিমা খান বলে ওঠে। সেই কখন আসছিস, এখনো কিছু খাসনি? আগে থেকে জানিয়েও আসিসনি, কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট, জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। মালিয়া খান হেসে বললেন, এ আবার কেমন কথা, তোকে খাওয়াবে না কেন? এই মেঘ, আয়। মালিয়া খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, রাতে কি খাবি? আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে তাই রান্না করো। মালিয়া খান আবারও বললেন, তুই আসবি এটা আগে জানাসনি কেন? তোর রুমটা পরিষ্কার করা হয়নি। সেদিন তানভীর দেখলাম কোনো মতে পরিষ্কার করেছি। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করলো। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন এটা আগে জানালেন না কেন? জানালে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেংসি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলছিল আপনাকে? আবির গম্ভীর কণ্ঠে শুধালো, 2 দিন পর পর অসুখ বাঁধাতে কে বলছিল আপনাকে? এর মধ্যে আলী আহমেদ খান বাসায় আসছে। ওনাকে দেখেই মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘন্টাখানেক পর তানভীর আসছে। আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নে। আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজই বাসায় এসেছেন। আলী আহমেদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরো 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করলো, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন, ভাইজান আমারও মনে হচ্ছে এই কাজটা করা ঠিক হচ্ছে না। আলী আহমেদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, যদি তার কারণে কখনো কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমেদ খান চলে গেছে। ইকবাল খান দু একটা কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তেই ভ্রু নাচালো। মেঘ থম্মত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করেই আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমেদ খান আর ইকবাল খান তিনজনই অফিসে আসছে। সিফাত এসে আলী আহমেদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনিই তাহলে সাজ্জাদুল খান আবির? জি। কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ভ্রু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নিরদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছেন। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, আটকাতে পেরেছো? না, আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি। উনি যা বলবেন তাই করবেন।
কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, কিছু করার নেই চাচ্চু, এখন আমাদেরকেই সাবধানে থাকতে হবে। আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়েই গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করলো, আবির বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কেন? 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কি ভেবেছিস? বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডিরেক্ট বিয়ের অফার দিব, আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে। উনি অনেকদিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদুস্বরে পড়ল, সারাদিনে এই মনে পড়লো? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে পড়ল, আপনিও তো কল দেননি। পুপিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসতেছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে, রাকিব আনমনে ডাকলো, আবির বল, তোর আব্বু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘ শ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামো করতেছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো, যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরো ভালো, কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতেই আবিরের ফুপ্পি আবিরকে ডেকে নিয়ে গেছে। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইবে, কি সিদ্ধান্ত নিয়েছিস? বাসায় কবে বলবি? 8-10 দিনের মধ্যেই বলবো। তোর আব্বু কিন্তু তোর ওপর ভীষণ রেগে আছেন। সেদিন অনেক কিছু বলতেছিল, সাবধান। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? সম্পর্ক ছিন্ন করার ভয় পাচ্ছি। আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। সিরিয়াস বিষয় নিয়েও তুই মজা করছিস? আবির ফুপ্পির দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকলো, ফুপ্পি। হ্যাঁ বল, আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা? মাহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন, তোর সাহস কতটুকু হয়েছে যে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস? আবির আর্তনাদ করে উঠলো, সরি ফুপ্পি, সরি। আর বলবো না। আবির বাসায় ফিরেছে 3 দিন হলো, মোজাম্মেল খান এখনো বাসায় ফিরেননি। আজ শুক্রবার হওয়ায় তানভীর আবির দুজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত জাগার অভ্যাসটা একদম কেটে গেছে। আবির সকালের নাস্তা করে সেই যে রুমে গেছে, আর বের হওয়ার নাম নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টামি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে। আবির দু চোখ বন্ধ চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। আকস্মাৎ আবির বলে উঠল, একটা অবধ বালকের দিকে কুনজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেংচি কেটে জবাব দিল, কে অবধ? আপনি? তা নয় তো কি, কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরই হন না, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনেই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, পারবেন না। কেন? এমনি। আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়বো। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিই সুন্দর আছেন। আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে দুটো শসা বের করে ঠান্ডা শসায় কেটে চোখে দিয়ে বসেছে। সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনে প্লেটে আবির আরো কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখের শসা দেখে হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলেছে।
ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছি, এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদিও উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া তোমরা কি দিয়েছো? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আয় আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমাদের যত্ন নেয়ার কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ বাহিরে আলী আহমেদ খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আরেকদিন, আজকের মতো পালাই।